প্রিয় দর্শক, ইউএসসি নিউজ অনলাইন .com এর নিয়মিত আয়োজন ইউএসসি নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকরুদ্দিন সেলিম। আজ ইউএসসি নিউজ অনলাইন জার্নালের 527তম পর্ব। এই পর্বটি সৌদি আরব প্রবাসী কবি, লেখক, রাইটার্স সম্পাদক শাহজাহান চঞ্চল এবং নিউ ইয়র্ক প্রবাসী আবৃত্তিকার অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং নিউ ইয়র্ক থেকে আরেকজন যুক্ত হয়েছেন সাজুক্তা সাহিত্য ক্লাব নিউ ইয়র্কের প্রতিষ্ঠাতা সভাপতি, 80 দশকের অন্যতম কবি জুলি রহমান। আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ সাজুক্তা সাহিত্য ক্লাব নিউ ইয়র্কের আড্ডা আমরা মিলিত হব। এই বিষয় সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব। কবি জুলি রহমানের লেখালেখি কথা জানবো। আমি প্রথমে চঞ্চল ভাইকে দিয়ে শুরু করবো। আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্র, প্রায় 3 দশক সম্ভবত সৌদি আরব প্রবাসী চঞ্চল ভাই। তো সেখানকার একটা দশক, 90 দশকে নিউ ইয়র্কের বর্তমান কবি জুলি রহমান, সেখানে আপনারা একসাথে সাহিত্য চর্চা করেছেন। সেই সময়টায় 90 দশকের তখনকার সাহিত্য চর্চাটা আপনারা বাঙালিরা সেখানে রয়েছেন, সেই বিষয় দিয়ে একটু শুরু করেন চঞ্চল ভাই। ধন্যবাদ সেলিম ভাই, ধন্যবাদ ইউএসএ নিউজ অনলাইন .com কে। আসলে সময় কম এবং অল্প কথায় হয়তো আমাকে বিন্দুতে সিন্ধু বলতে হবে, যেটা হয়তো আমার পক্ষে খুব কষ্টকর হবে। একটা সময় ছিল সৌদি আরবের এই একটা উর্বর সাহিত্য চর্চা এখানে হতো, বাঙালি সাহিত্য চর্চা। এবং সেই সময় আপনাকে জানিয়ে রাখি, আজকের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, উনিও মোমেন সাহেবও ছিলেন এখানে। এবং তাকে কেন্দ্র করে এবং সেই সময়ে জুলি রহমান, আরো এর আগে আমি নামগুলো বলেছি, আমি সংক্ষিপ্ত করার জন্য নামগুলো বলছি না। আসলে একটা বিরাট সংখ্যক লেখক কবি আমরা এখানে ছিলাম এবং আমাদের মধ্যে প্রচন্ডভাবে লেখালেখিতে প্রতিযোগিতা হতো। এবং আমরা ঢাকা কেন্দ্রিক যে সাহিত্য চর্চাটা যেভাবে হচ্ছে, অর্থাৎ কবিতার যে ধারা বিবর্তিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেই ধারাটাকেও আমরা আত্মস্থ করতাম। এবং এখানে বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন সাহিত্য সংগঠন ছিল এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে তারা তাদের পত্রপত্রিকা বের করতো। এবং আমরা সবাই আবার রাইটার্স ফোরাম বলে একটা সংগঠনের ছায়াতলে ছিলাম, সবগুলো সংগঠন আবার সেখানে সবাই আমরা মিলিত হতাম। একদিকে আমাদের আলাদা আলাদা স্রোত ছিল, আবার সেই স্রোতগুলোকে আমরা যেমন সবগুলো নদী বঙ্গোপসাগরে পড়ে, আমাদের ঠিক একই অবস্থায় বাংলা রাইটার্স ফোরাম আবার সবগুলো পড়তো। এর মধ্যে যেটা ছিল যে আপনি জানেন যে ঢাকাতে এই সব স্রোতের বিরুদ্ধে এই ধরনের একটা কবিতা চর্চা হচ্ছিল, যে গতানুগতিক যে ধারা, সেই ধারার বাইরে, অর্থাৎ কবিতা যে বিবর্তিত হচ্ছে এবং সেই সময়ে কবিতার যে ক্রিয়াপদবিহীন যে কবিতা এবং দোলায়িত শব্দ, প্রাচীন গন্ধ সেই শব্দগুলোকে বাদ দিয়ে ঢাকাতে একটা স্রোত শুরু হয়েছিল গতানুগতিক কবিতার বিরুদ্ধে। আমরা কিন্তু সেই স্রোতটাকে এখানে ধরেছিলাম। আমাদের মধ্যে অগ্রজ একজন ছিলেন কবি জায়েদ ফরিদ, উনি ক্রিয়াপদবিহীন কবিতা লেখালেখি শুরু করলেন এবং সেই ধারায় সংযুক্ত হলেন জুলি রহমান, মিলি বাসার, দেয়ান মামুন, আমি পর্যন্ত। এবং সেখানে আমরা যেমন আমার হাতে এখন একটা বই রয়েছে, আর সেটা হলো ময়ূরী সময় জুলি রহমানের। এই বইটা কিন্তু মানে সবগুলো কবিতাই কিন্তু ক্রিয়াপদবিহীন কবিতা। এবং সেটা আমরা সৌদি আরবে শুরু করেছি 90 দশকের একদম প্রথম ভাগে, যেটা চলমান আছে। এবং একে কেন্দ্র করে আমাদের মিলি বাসার তার প্রেমিক সন্ধ্যা বলে একটা কবিতার কাব্যগ্রন্থ বেরিয়েছে, টোটালি সেটা আপনার ক্রিয়াপদবিহীন। তো আমাদের এই সাহিত্য চর্চার মধ্যে যেটা হলো, আমরা এই সৌদি আরবে থাকলে জীবন জীবিকা নির্বাহের পাশাপাশি সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতে আমরা কিন্তু কোমলতার পাশে, কুসুমের পাশে, কাব্যের পাশেও কিন্তু ছিলাম, যেটা যে ধারার মধ্যে জুলি রহমানরা ছিল। আজকে জুলি রহমান 10 বছর এখানে নেই, 10 বা 12 বছর সৌদি আরবে নেই, কিন্তু সে কিন্তু তার যে মানে কৃতিকর্ম যেটা রেখে গেছে, তার যে সৃষ্টি রেখে গেছে, সেই সৃষ্টি কিন্তু আছে। ধরেন এই যে 10-12 বছর পরেও আমি কিন্তু সযত্নে আমার সেলফে এই বইটা রেখে দিয়েছি এই কারণে, এটা জুলি রহমানের বই এই কারণে না, এটা রেখে দিয়েছি যে এটা একটা পরীক্ষামূলক গ্রন্থ এবং ক্রিয়াপদবিহীন কবিতার একটা গ্রন্থ, যার কারণে রেখে দিয়েছি। তো আমরা আর আমি একটু যদি সময় দেন, ছোট্ট একটা কবিতা আমি জুলি রহমানকে নিয়ে। জুলি রহমান যখন এখান থেকে চলে গেল, তার চলে যাওয়াটা অনেকের জন্য কষ্টের ছিল না, আমার জন্য প্রচন্ড কষ্টের ছিল। এই কারণে ওর সাথে আমার সম্পর্ক ছিল তুই তুকারি।
ছোট বন্ধু হিসেবে ওকে আমি দেখতাম। আর সবচেয়ে বড় কথা হলো যে সাহিত্যের যে আড্ডাটা, আসলে মানে সাহিত্যকে ধারণ করতে হয়, ওর ঘরটা সাহিত্যকে ধারণ করার একটা চাতাল ছিল। ও যখন চলে গেছে আমার প্রচন্ড সেই সময়টা কষ্ট হয়েছে, এবং সেই সময় আমি ছোট্ট একটা কবিতা লিখে ফেলি, আপনি যদি অনুমতি দেন জি জি আমি সেই কবিতাটা কিন্তু জি একটু পড়তে চাচ্ছি। জি কবিতাটা ছিল কারো চলে যাওয়ায়, এবং সেখানে আমি উৎসর্গ করেছিলাম জুলি রহমান প্রিয়জন ইস্যু। কেউ একজন চলে গেছে এ শহর ছেড়ে, তবু সন্ধ্যায় জেগে ওঠে নিয়ন বাতি, মানুষ এবং যন্ত্রযান উভয়ই ধাবমান, শুধু এক কবির অন্তর হয়ে আছে গোরস্থান। মনোবনে ডাকে তার চন্দ্রাবলী পাখি, ময়ূরী সময় উড়ে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে সে দেখে দূরের আকাশ নীল ছায়া, নক্ষত্ররাজি। তাপসিনী তাপসিনী ডেকেও পায় না সারা। বুক ভেঙে উদ্গৃত হয় অক্টোপাস লাভা, ছাই হয় হৃদয়ের শ্বেত মর্মর, পুড়ে যায় ডানা। ঘুমে বিভোর লক্ষ্মী ধান, ডাকবে না সে আর ফিরিয়ে দিতে কবিতার খাতা। ওপারে পূজার ঢেউ, এপারে আমি নিঃসঙ্গ একা। ধন্যবাদ। তো এই ক্ষেত্রে ধন্যবাদ আমি একটা কথা একটু বলে নিই ভাই, সেটা জি হলো যে ওর যে বইটা ময়ূরী সময়, আমি ময়ূরী শব্দটা কিন্তু ব্যবহার করেছি, ময়ূরী সময় উড়ে গেছে। আর আরেকটা আপনাকে বলেছিলাম গত অনুষ্ঠানে যে ওকে অনেকগুলো লেখা লিখলে তো এক নামে একই পাতায় দিতে পারতাম না বলে ওকে আমি দিয়েছিলাম অনামিকা তাপসিনী নাম। এখানে আমি যে তাপসিনী তাপসিনী বলে বলে ডেকে পায় না সারা, সেটাও আমি এখানে লিখেছি। এই তাপসিনীটা জুলি রহমান নিজে। তো ধন্যবাদ সেলিম ভাই, আপনি অন্যদিকে যেতে পারেন এখন। হ্যাঁ ধন্যবাদ। আমরা সাধারণ চন্দ্র ভাইয়ের কথা শুনলাম। তিনি লেখক, কবি, সাহিত্যিক এবং তিনি সেখানকার সৌদি আরবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরও সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। আমরা আবার জুলি আপার কাছে যাবো। জুলি আপা, আপনি যে আমাদের সাজান ভাই যে কথাটা বললেন, তখনকার আপনাদের 90 দশকের মিডল ইস্টের যে বিশেষ করে সৌদি আরবের যে বিষয়টা তিনি বললেন, সেখানকার বাঙালিদের সাহিত্য চর্চা নিয়ে যে কথাটা বললেন, সেই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন, তারপর আপনার স্বরচিত কবিতা আমরা শুনবো। আমি ওই সৌদি আরবে যে সাহিত্য অঙ্গনে পৌঁছাই, তার জন্য আমি একজনের কাছে ঋণী আছি। সে হলো আসেনা সাত্তার। উনি আমাকে নিয়ে যান ওই আসরে, এবং প্রথম কবিতা ছিল দূর মরুতে। কারণ আমার নন্দিনী আমাকে ছেড়ে সৌদি আরব চলে যায়। ও গিয়ে ভীষণ মানে খারাপ অবস্থায় ছিল প্রথমে, তো আমার অশান্তি ছিল। ওই ওকে নিয়ে একটা কবিতা ছিল দূর মরুতে। তো আসানা আপা বললেন যে তোমার একটা কবিতা দাও, অন্তত একটা কবিতা দাও, তুমি আসো। আমি খুব ভয়ে ভয়ে, নাম শুনছি শাহজাহান চঞ্চল, জায়েদ ফরিদ খুব বড় মাপের কবি, খুব ভয়ে ভয়ে আমি ঢুকছিলাম ঘরে, যে সাহিত্য আসরে মিলি বাসারের বাসায় ছিল সেই সাহিত্য আসর। খুব ভয় ছিলাম যে কি যেন ধমকি খাই নাকি, কি কবিতা দিলাম। আগের দিন কবিতা দিয়েছিলাম আসানা আপাকে। তো আসানা আপা ওই কবিতা পড়েছিলেন হলো আমাদের আরেক কবি, কি খান, খানটা ভুলে গেলাম, চঞ্চল, উনি পড়েছিলেন। ফিরোজ খান পড়েছিলেন। উনিও কবি এবং ভালো গল্পকার। তো উনি নাকি আসেন আপাকে বলেছিলেন যে এটা তো কবিতা, তো কবিতা অনেক উচ্চ দরের কবিতা, ওনাকে বের করেন টেনে। কেন উনি ঘরে? এরপর থেকে আর কি সাহিত্য সরে যায়। এই জন্য আমি সবসময় আমার ওই আসেন আপাকে স্মরণ করি। তার বাসাও আমরা অনেক অনুষ্ঠান করেছি, চঞ্চলও জানে যে আমরা তো সব একসঙ্গে ছিলাম। আর রিয়াদে যে আমাদের সাহিত্যাঙ্গনটা ছিল, আমরা ছিলাম একটা পরিবার, বিচ্ছিন্ন ছিলাম না। আমরা আমরা প্রত্যেকেই প্রত্যেকের আত্মা ছিলাম। যখন জায়েদ ফরিদকে দাওয়াত করলে উনি বলতেন, জায়েদ ফরিদ বলতেন যে তুই আমার সাথে আপনি করে বলছিস, চঞ্চল বলতো, তার মানে তো বুঝিয়ে দিচ্ছিস আর তুই খুব ইয়াং আছিস, আমরা বুড়ো হয়ে গেছি না। এই ধরনের সম্পর্কগুলো ছিল। তারপরে বাধ্য হতাম তুমি তুই তুইতে চলে আসতে, এই আর কি। আর আমি চঞ্চল জায়দের কাছে অনেক ঋণী, অনেক ঋণী, ওয়াহিদের কাছে ঋণী। আমার ঋণের শেষ নাই। আমি সবাই আমাকে টেনে টেনে তুলছে আর কি, আমি কিছু না, কিছু ছিলাম না।
যাই হোক, আমি এখন বেশি কথা বললে সময় পাবো না কবিতা পড়ার। আজকে আমি একটা দ্রোহেরই, বলতে গেলে দ্রোহের কবিতা পড়বো। সেটা হলো পাহাড় মাটির কাব্য। দেখতে চাই আমিও আকাশের নীল, রোদের যন্ত্রণা হেতু আবদ্ধ থেকে যাই। ভেবেছিলাম পাহাড়ে বেঁধেছি ঘর, ডিঙবে না কেউ অসুরের চোরা। কাক চোখে হাঁটি পৃথিবীর পথ, হঠাৎই শুনি ধোঁয়াটি কাহিনী। দাঁড়াদিকে চায় পাহাড়ে ভঙ্গিমায়, দেখি কার দিঘলে ছায়া, দুরন্ত বিদ্যুৎ মাসি তিক্ত। দুঃখ সুরে সবুজ সকালে ডাকো, কটাক্ষে হাঁটুর কাছে বেড়ে ওঠো তুমি। ঝর্ণার বৃষ্টিকে ডেকে আনবো মৃত্যু এবার, মাটি তুই মাটি পড়ে থাক ভূতে, ভুলেও দৃষ্টি না করে নিবিড় পাহাড় চূড়ায়। পিপিলিকার সহচর হওয়া ঢের ভালো তোর, শুনে মাটি স্থবির সুধাই পাহাড়। তোমার উচ্চতা সকলের জানা, তা বলে অহংবোধে ভেজালে মাটি, ক্যাকটাস ক্যারাটসে বাড়ারে আগাছার জঞ্জাল। দুফসলা উর্বরা জমি হবে কঠিন ইটের আখর যে বড়, কিষানি কিষানি অনাবাদী হলে গুলাহীন গরিবের ঘর। তাছাড়া তুমিও তো মাটিতেই রেখেছ পা, ভেবে দেখো তো লালার অ্যাসিডে দগ্ধ কিনা তোমার পাথর বন্দি পা যুগল। বাকেও তবকে খুব তো দেখালে ঢেউ, পিঁপড়ার ওড়ার নিয়ম জানে না বুঝি কেউ। আসলে তুমিই তো জানো না কিছু। ধন্যবাদ। ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো। আমরা ইলিয়াস ভাই কাছে যাবো। ইলিয়াস ভাই একজন আবৃত্তিকার এবং তিনি অনেক কবিতা তিনি মুখস্থ রাখার তার অনেক অসাধারণ ক্ষমতা রয়েছে এবং একজন সাহিত্য সমালোচক। ইলিয়াস ভাই, আপনি কি আমাদের কি শোনাবেন আজকে? ধন্যবাদ সেলিম ভাই। আমি কবি জলিলুর রহমান ছোট বোন ওরই একটা কবিতা পড়ছি। দীর্ঘদিন তোমাকে দেখি না, দীর্ঘ রাত নিজেকে নিহত করি নিজের স্বপ্নের কাছে, নিজের অক্ষত বাসনার কাছে। আমি বারবার হেরে যাই, আমার সমস্ত অহংকার দিয়ে ঢাকা আমার বাহির দীনতা। দীর্ঘদিন তোমাকে লিখি না, তোমাকে লিখবো বললে যতবার শব্দমালা তুলে নেই বুকে, বসি টেবিলে একাকী রাত ভোর, গৃহিণীর মতো মনে মনে শুনি কোন সাজাই অক্ষর, ততবার ভুল হয়ে যায়। সবকিছু এলোমেলো, টুকরো টুকরো ছেড়ে ফেলি হলুদ পত্রালি, নিউজ প্রিন্ট, জ্ঞানকুশ, শব্দের বৈভব। এখন আর স্বপ্ন নেই, নদী নেই, পাখি নেই, জল নেই, মাটি নেই। এখন অসুস্থ আমি, অন্ধ প্রকৃতি, বড় কষ্টে কাটে বেলা। স্বপ্নাহত দিন, পায়ে পায়ে জটা জাল, তবু পারে ব্যথার ঋণ। শুধু একবার তোমার স্পর্শ পেতে সুদামাটি গন্ধে বিভুর আঙিনার অনিবাসী আমি, দেবে কি আশ্রয় বুকে তোমার, হে প্রিয় জন্মভূমি আমার? ফের যদি দেখা হয় জন্ম প্রভেদে, হে প্রিয় জন্মভূমির মাটি জল হাওয়া, তোমাদের বলে যাই, তোমাদের পরাঙ্গী দান ভরা উঠোনে মানুষ না হোক একটা ছোট চড়ুই পাখি হয়ে যদি আসি, একটু না হয় বসতে দিও, আমাকে একটু বসতে দিও, একটু বসতে দিও। ধন্যবাদ। ইলিয়াস ভাই, আপনার বোনের, ছোট বোনের লেখালেখি আপনার বড় ভাই হিসেবে কিভাবে দেখছেন এবং কখন থেকে তার এই লেখালেখির প্রতিভা আপনার দৃষ্টিগোচর হয়, সেটা কিভাবে মূল্যায়ন করেন? এটা মূলত অনেক বড় একটা বিষয়, যা বলতে হবে অন্য সময় আরো বড় করে শুনবো। আমরা একটা খুব মানে সংক্ষেপে বলতে গেলে অনেক শর্ট হয়। মানে দাদা ছিল মুন্সি, নানা ছিল মুন্সি, ওই রকম একটা ফ্যামিলি থেকে আমার উঠে আসা। ও ছোটবেলা থেকেই ওর একটা প্রতিভা, এই প্রতিভাটাকে আমরা আসলে মূল্যায়ন করতে পারিনি। এটা এটা ওকে ওকে সবসময় বেসিক্যালি বাবার মৃত্যুর পরে এই আমাকে দেখাশোনা করতে হয়েছে। ভাই ছিল বিদেশে
এবং সবসময় একটা শাসনের ভিতরে ডক্টর দলিলুর রহমান, জি ডক্টর দলিলুর রহমান বড় ভাই নিউ জার্সিতে বাস করেন। উনি তো অনেক কাল আগে থেকেই বিদেশে, তো আমাকে সবকিছু দেখাশোনা করতে হতো এবং আমি মূলত একটা শাসনের ভিতরে রাখতাম তাকে। ওই মুন্সি বাড়ির মেয়ে, মুন্সি বাড়ির ছেলে, এই আর কি। কিন্তু ওর 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 প্রতিভাটা আছে, এটা একেবারে প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম। যে কারণ হলো যে আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টা, সেই প্রাথমিক বিদ্যালয়ে অনেক বড় বড় লোক সেখানে বৃত্তি পরীক্ষা দিয়েছে, আমি দিয়েছি, বড় ভাই দিয়েছে, কেউ আমরা বৃত্তি পাই নাই। ওই প্রথম স্কলার আমাদের গ্রামের, ও ছিল প্রথম স্কলার। তারপরে ও যা কিছু করেছে ওর নিজের প্রতিভায় শুধু চুপি 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 আড়ালে আড়ালে। তো আমরা যদি তখন থেকে একটু উদার হতাম, হতাম, তাহলে ও আরো অনেক এগিয়ে যেতে পারত। ধন্যবাদ ইলিয়াস ভাই, আবারও আপনার কাছে আসবো। সেখানকার এখন কি অবস্থা আপনাদের সেখানকার, সেই সময় আর বর্তমান সময়ে, এবং এই করোনা কালে কেমন চলছে আপনাদের সাহিত্যাঙ্গন? সেলিম ভাই, যেটা হলো আসলে এখন বাঁচি মরিটা নিজের হাতে। দীর্ঘদিন তো আমরা লকডাউনে ছিলাম, জীবনযাত্রা একেবারে চল হয়ে গিয়েছিল, অচল থাকতে পারে, জীবন তো থেমে থাকে। ওপেন করে দিয়েছে, স্বাস্থ্যবিধি কিছু নিয়ম নীতি দিয়েছে, মাস্ক পরা রাখার ব্যাপার আছে, এইভাবে আমরা চলছি। কিন্তু আসলে শুধু এই করোনার জন্য নয়, অনেকে এখানে জীবন জীবিকা শেষ করে বা কেউ কেউ ভিন্ন দেশে নাগরিকত্ব নিয়েছে, যেমন জুলে চলে গেছে এখান থেকে মরুচাতাল থেকে 7 সাগর 13 নদীর উপরে, কেউ চলে গেছে স্বদেশে, কেউ চলে গেছে আফ্রিকাতে। এইভাবে আমাদের যে গ্রুপটা ছিল ম্যাক্সিমামই আসলে চলে গেছে। খুব বুকে খুব কষ্ট নিয়ে আমি পড়ে আছি, আর আরেকজন আমার পরে যিনি এসেছিলেন ওহিদুল ইসলাম, উনি পড়ে আছেন। পুরনোদের মধ্যে আমরা 2-3 জনে পড়ে আছি, আর নতুন যারা এসছে আসলে তারা ওই আমাদের মতো ওই সাহিত্য বা সাহিত্যের শরাব পান করা কেউ নয়, তেমন চলছে। তো যেভাবে চলছে, মানে জায়গা তো আর মানে খালি থাকে না কারোর জন্য, সেইভাবেই চলছে। কিন্তু আমরা যতটা মাতাল ছিলাম লেখালেখি নিয়ে, আমরা অর্থের দিকে তাকাইনি, সময়ের দিকে তাকাইনি। আসলে এখন এটা ওইভাবে হয় না। এখন অর্থ, সময় এইগুলোকে ব্যবহার করার পরে যতটুকুন বাকি থাকে ততটুকুন আমাদের নতুন প্রজন্ম সাহিত্য করছে। আর আরেকটা ব্যাপার আপনাকে বলি, যে এই জুলির কথাই ধরেন, ভাই যেমন ওর প্রশংসা করলো, এখানে যেটা হলো যে কিছু কিছু ও এমন ভাবে মানে ধারণ করতো, যেটা হলো যে ধরেন যে ওর ঘরে এতটা অত্যাচার আমরা করতাম, কিন্তু ওর মুখে কখনো মানে হাসিহীন মুখ দেখিনি, বরঞ্চ ও যেন মনে হতো যে আমাদের পেয়ে ওর হাসি আর উপচে পড়ছে। ওর খাবারের ব্যাপারটা যদি আমরা বলতাম যে জুলি আমরা কিছু খাবার নিয়ে আসি, না না তোরা কেন খাবার নিয়ে আসবি, তো সে খাবার করতো আর আনন্দ করতো। তবে মাঝে মাঝে যেটা হতো যে একটুকুন কবিতা পাগল তো, যেটা নন্দী হয়তো মেনে নেয়। আমি একটু বলছি যে নন্দীকে ধন্যবাদ জানাচ্ছি যে নন্দী ওর কিছু অনেক কিছু মেনে নেয়। আর আপনি জানেন সৌদি আরবটা এক সময় ছিল, মানে আজকে তো মেয়েরা গাড়ি ড্রাইভ করছে, মেয়েরা নিজেরা যেতে পারছে, একটা সময় ছিল যেখানে মেয়েরা মহরম ছাড়া কারোর সাথে যেতে পারতো না। তো নন্দী কিন্তু ওকে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে নিয়ে যেত, এবং বেচারি ওই শুনতো, বসে বসে শুনতো, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাত ভর শুনতো, সহ্য করতো। কিন্তু তার মুখে কিন্তু কখনো কষ্টের হাসি দেখি নাই নন্দী ভাইয়ের ব্যাপারে। আরেকটা যেটা হলো জুলির, সেটা হলো এতটা কবিতা প্রিয়, আমি জানি না এখনো হয় কিনা ওর, যে হয়তো মাংস পাক করছে ওর মধ্যে লবণ দেয়নি, কারণ সে কবিতার ভাব নাই তখন। তো আমরা কিন্তু ওই লবণ ছাড়া মাংস খেয়ে খুব প্রশংসা করতাম যে খুব 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 ভালো হয়েছে। আমি জানি না এই জিনিসটা এখনো ওর ওখানে হয় কিনা। তো এতটা কবিতা পাগল ছিল। আর নন্দীকে আরেকবার ধন্যবাদ। নন্দী কিন্তু ওর জন্য, ওকে মানে বিকশিত করার জন্য, ওকে প্রস্ফুটিত করার জন্য, এই সৌদি আরবে যেটা আমি দেখেছি যে ঘন্টার পর ঘন্টা এবং ভোর অবধি অনেক ক্ষেত্রে নন্দী কিন্তু বসে থাকতো। তো যার কারণে তাকে আমার স্যালুট। মানে নন্দী এবং এই ভাইদের কারণে আজকে জুলির কিন্তু এই অবস্থানটা এসছে। মানে নন্দী যদি ওর জন্য উদার না হতো, বাইরের থেকে ভাইরাও কিন্তু বোধহয় ওর জন্য এমন অনেক কিছু করতে পারতো না। এই নন্দী যে ওর স্রোতের মধ্যে আরেকটা স্রোত সৃষ্টি করেছে, ওর মেধাকে সম্মান করে এগিয়ে নিয়ে গেছে, এর জন্য আমি নন্দীকে আবার অভিবাদন, নতশিরে অভিবাদন জানাচ্ছি এবং স্যালুট জানাচ্ছি।
নন্দী চঞ্চল ভাই, আপনার কবিতা শুনবো, স্বরচিত কবিতা শুনবো। এর আগে আচ্ছা, যদি আমি আমাদের কবিতাটা মিডল ইস্ট শুনি। সম্পর্কে আসলে আমরা অনেক কিছু জানার থাকে, যেটা আমাদের বাংলাদেশে অনেক, সেখানে বিশেষ করে শ্রমজীবীরা সেখানে বেশি যাচ্ছেন। এখন এই করোনা কালে তাদের কি অবস্থা? শুনছি অনেকে আসলে দেশে ফিরে যাচ্ছেন, এই বা তাদের কর্ম দেশে চাকরি ফিরে বাকরির যাচ্ছেন, অবস্থা যেটা হলো খুবই যে খারাপ। আসলে দেশে যারা ফিরে যাচ্ছেন তারা পুরনোদের মধ্যে যারা আছে, পুরনো যারা আছে, যাদের কিছুটা আপনার মোটামুটি ভাবে পূর্ণ হয়েছে, দীর্ঘদিন থেকেছে, তো এই এই মানে অতীতটা যতটা সুন্দর দেখেছে, এখন যেহেতু ভবিষ্যৎটা অন্ধকার দেখছে, তাদের অনেকেই স্বইচ্ছায় কিন্তু চলে যাচ্ছে। কেউ ছুটি যাচ্ছে দীর্ঘকালীন, কেউ একজিটে চলে যাচ্ছে। আর আর স্বেচ্ছায় কেন যাচ্ছে? স্বেচ্ছায় কেন যাচ্ছে? স্বেচ্ছায় যাচ্ছে যে ভবিষ্যৎটা হয়তো বা কিছুটা অন্ধকারচ্ছন্ন হতে পারে। তাছাড়া এখানে জীবনযাত্রার মান তো আগের মতো নয়। আগে আমাদের ট্যাক্স ছিল না। দ্বিতীয়ত, আগে যেটা হয়েছে, আমরা যেই জিনিসটা 1 টাকায় কিনতাম, সেটা আজকে আমাদের হয়তো 3 টাকা বা 5 টাকা কিনতে হচ্ছে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরেন যে টমেটোর কিলো আমরা 2 রিয়াল বা 1 রিয়ালও কিনতাম, আজকে সেটা আমি আজকে মার্কেট থেকে নিয়ে আসলাম 8 টাকা 95, মানে 8.95 রিয়াল। তো মানে আপনার জীবনযাত্রার মান বেড়েছে, আপনার জীবন নির্বাহের জন্য খরচ বেড়েছে, কিন্তু ইনকামটা ওইভাবে বাড়েনি, যার কারণে হয়তো অনেকে ঘরমুখী হচ্ছে। এই আর একদিন বেশি সময় দিলে আরো এই প্রসঙ্গে আরো আলাপ করা যাবে, অন্য সময় আরো শুনবো, আরো তাদের জীবনযাত্রা শুনবো, এবং আমাদের সেখানে আরো প্রবাসীরা যারা রয়েছেন, প্রবাসী নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম। হ্যাঁ, অবশ্যই সেটা করা যাবে। তো আমি আজকে কোমলতাই থাকি, ভাই আছে, তারপর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আজকে প্রেমেই থাকি। আমি কোমলতার মধ্যে থাকছি। আমি একটা প্রেমের কবিতাই পড়ছি, টিপ নিয়ে, প্রেমিকার বা প্রিয়ার টিপ নিয়ে, এবং সেই প্রিয়াটা আমার ঘরের মানুষই, তাকে নিয়ে আমি রংধনু টিপ। অন্ধকার কেন, টিপ পরনি আজ, তুমি টিপ পড়লেই জ্যোৎস্নার প্রতি বিজালে চাঁদ, জোয়ার ভাটা নর্তকী হয়, ঘুম ভাঙে লক্ষ্মী পেঁচার। তুমি টিপ পড়লে পেখম ছড়ায় বাতাস, অভিসারী হয় আকাশ, বসে থাকে পাহাড়ের হাত ধরে। তুমি টিপ পড়লে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস গতি পায়, চরচরে বিস্তৃত হয় বেথুয়া ঘাস, মুগ্ধ নয়নে তাকায় প্রকৃতি, পাখি সব করে রাও। তুমি টিপ পড়লে গাছের পাতারা বাজায় সুরের কাঁকন, শিশিরেরা আহ্লাদি হয়, ফুলের ক্যানভাসে প্রজাপতি করে চিত্রাঙ্কন, মাছেরা তাৎক্ষণিক আনন্দ সভা ডাকে, হাঁসরা দেয় রংধনু সাঁতার, নদীও জলে জাগে উচ্ছ্বাস। তুমি টিপ পড়লে নকশি ফসলে ভরে ওঠে অনাবাদী জমি, রাজপথে দীপ্ত হয় গন্তব্য ফিরে পায় ফেরারি মিছিল। তুমি টিপ পড়লে ঝিনুকের খোলস ভেঙে উকি দেয় মুক্ত রাশি, দূরে বাজে শঙ্খ সুর, সিঁথিতে সিঁদুর আঁকে সিন্ধু পারের নারী। তুমি টিপ পড়লে রাক্ষসের হাত থেকে ফিরে পাই প্রাণ ভ্রমর, আবার বাঁচতে ইচ্ছে হয় 100 বছর, 1000 বছর, লক্ষ বছর, লক্ষ বছর, লক্ষ বছর। ধন্যবাদ। জুলিয়া আপা, আমাকে না দিয়ে আগে যেহেতু প্রেমের কবিতা হয়েছে, মেজবাইকে দেন জীবনানন্দ পড়ুক একটা। আপনাকে বিশ্বাস করবো আমরা। ঠিক আছে, ইলিয়াস ভাই, জুলিয়া আপাকে দিয়ে পরে শেষ করবো। আমি পড়বো। জি, আমি জীবনানন্দ দাশের একটা কবিতা পড়ছি। আমি যদি বনহংস হতাম, আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোন এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, চিপচিপে স্বরের ভিতর এক নিরালা নেড়ে, তাহলে আজই ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্ন ভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপলি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খইকেতে সোনালি ফুলের মতো অজস্র তারা, সবুজ বনের রোমাসে নেড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের পাখায় পিস্টনের উল্লাস, আমাদের তির্যক গতির স্রোত, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান, হয়তো গুলির শব্দ, আবার আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি।
আজকের জীবনের টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না সাথের টুকরো টুকরো ব্যর্থতা, অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি, কোন এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ ইমতিয়াজ ভাই। জুলি আপা। হ্যাঁ, জাদুঘরে কিছুটা সময়। নাশপাতি গাছে দেখি তেঁতুলের ঝুলে থাকা, তার ফাঁকে এক ফালি চাঁদ দানব কবলে, চন্দ্রে লেগেছে গ্রহণ, নামে অমানিসা। আমি কি পেতেছি শয্যা হিম মাঘের মাটিতে। কামকে ফেরাতে ভাঙতে হলো না নিকাবের দরজাটা আর। ওধারে নাশপাতি তলে গলিকা নিয়েছে, মৃত্যু লাগলে গাছটি দুলছে নেশাগ্রস্ত। কোন রাতে জমেছিল এত কষ্ট বুকে, সোনামুখী ঠোঁট নীলাকার হলে পাতার আড়ালে ডেকে উঠে অদ্ভুত পাখিরা, বলে বৃন্তে তোমার শুভ্র সুখের ধারা, তাবৎ পৃথিবীতে সুখী তুমি। মোটেই না, পরাশ্রয়ী সুখকে করেছি বিদায়, দুঃখগুলো হলুদের গুরু সর্বাঙ্গে জরাজরি। আর ওদিকে সুখের পেলব শাখায় বাড়ছে অশেষ তৃণ, যদিও ওরা পুনর্জন্মহীন। আমি কি তবে ঘর পোড়া চত্বরে ঘাসের যায় না মাঝে জাদুঘরে কাটিয়ে গেলাম সময়। ধন্যবাদ। আপা আমরা শেষ করব, আর কোনো কিছু আপনার আছে যে আরেকটা কবিতা পড়ার মধ্যে সময় আছে যদি? হ্যাঁ মেজ ভাই, পড়া একটা জীবনানন্দে পড়তে পারো ছোট্ট, হ্যাঁ ছোট্ট একটা কবিতা, এলে যে আমরা একবারে শেষ সময়ে। একবার যখন এই দেহ থেকে বের হয়ে যাব, আবার কি ফিরে আসবো না পৃথিবীতে? আবার যেন ফিরে আসি একটা হিম কমলা লেবির করুণ মাংস নিয়ে, মূর্ষ কোন রোগীর বিছানার কিনারে, আবার যেন ফিরে আসি। জীবনানন্দ দাশের কমলা, কমলা লেবু কবিতাটা। ধন্যবাদ। ধন্যবাদ ইলিয়াস ভাই, ধন্যবাদ শাহজাহান ভাই। ছোট্ট হয়ে যাক। জি শেষ। হ্যাঁ, আমাদের সময় শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক সুন্দর আয়োজন, আপনাদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। মেয়েকে ধন্যবাদ।